নমস্কার সুধী শ্রোতা বন্ধু, কেমন আছেন? সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি রয়েছি আপনাদের সঙ্গে অজয় গল্প পাঠে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের লেখা একটি গল্প, অশরীরী আতঙ্ক। গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। সকলকে শুভ সন্ধ্যার সঙ্গে জানাচ্ছি আপনারা আল্লাহ ও ভগবানের আশীর্বাদের ভালো থাকবেন, শুভ কামনা করছি। আমি অজয় আপনাদের সঙ্গে। শুনতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে। বড়দের শ্রদ্ধা, ছোটদের আন্তরিক স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প, নিহার রঞ্জন গুপ্তের লেখা অশরীরী আতঙ্ক। নিঝুমপুর, নিঝুমপুর। কর্কশ ভাঙা ভাঙা গলায় কি যেন কথা বলতে বলতে আমাদের গাড়ির পাশ দিয়ে ঠিক চলে গেল। এই মাত্র একটা মাত্র জানালা ছাড়া এই কামরাটার অন্য সবগুলো শার্সি ও শার্টার নামানো ছিল, কারণ এখন মাঘের প্রচন্ড শীত। বিরূপাক্ষ আগেই বলেছিল আমাকে, বুঝলি, আমরা রাত 2টো নাগাদ নিঝুমপুরে পৌঁছে যাব। তাই প্রায় সজাগই ছিলাম। সামনের ওই বাতটাতেই একটা ভারী মোটা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল বিরূপাক্ষ। নিঝুমপুর কথাটা কানে যেতেই বিরূপাক্ষকে ঠেলে তুললাম। এই এই ওঠ ওঠ বিরূপাক্ষ, ওঠ, তোর নিঝুমপুর এসে গিয়েছে। বিরূপাক্ষ আমার ডাকে হ্যাঁ নিঝুমপুর এসে গেছে। একটা আরাম সূচক হাই তুলে মাথার রবারের বালিশটার হাওয়া বের করতে থাকে। কম্বলটা গুটিয়ে নিচু হয়ে বাড়তের তলা থেকে সুটকেসটা বের করে বিরূপাক্ষ। কম্বল ও বালিশটা সেই সুটকেসের সঙ্গে একটা স্টাফ দিয়ে বেঁধে উঠে দাঁড়ালো। এবার আমিও প্রস্তুত হয়ে নিই। ইতিমধ্যে হুইসেল বেজে ওঠে এবং ঘন্টা পড়ে। আমরা গাড়ি থেকে নাম্বার আগেই গাড়ি চলতে শুরু করে। চলন্ত ট্রেন থেকেই আমরা একরকম নামলাম। ছোট্ট অখ্যাত একটা স্টেশন নেমে দেখলাম। শীতের এই মধ্যরাতের অন্ধকারে ট্রেনের পিছন দিককার ওই লাল আলোটা দেখতে দেখতে মিলিয়ে গেল। এবড়ো খেবড়ো পাথর ও লাল মাটির ঢেলা বিছানো প্ল্যাটফর্মটা। টিম টিম করে গোটা তিনেক কেরোসিনের বাতি দূরে দূরে জ্বলছে। জনমানবহীন স্টেশনটা একেবারে খা খা করছে। আর কি শীত, হাড় পর্যন্ত যেন একেবারে কাঁপিয়ে তুলছিল। মনে মনে যেন একটু বেশ বিরক্ত হয়েই বলি, কিরে, বাকি রাতটুকু এখানে এই এক পায়ে দাঁড়িয়েই কাটবে নাকি আমাদের? বিরূপাক্ষ ততক্ষণে হাতের সুটকেসটা পাশে প্ল্যাটফর্মের উপরেই নামিয়ে পকেট থেকে চারমিনারের প্যাকেট বের করে। একটা চারমিনারের অগ্নি সংযোগে সে এখন ব্যস্ত। আমার কথার কোনো উত্তর দিল না। অষ্টধৃত সিগারেটের আগুন দিয়ে জ্বলন্ত কাঠিটা বিরূপাক্ষ 2 আঙুলের সাহায্যে দূরে অন্ধকারে নিক্ষেপ করল।
তারপর যেন কোনো উদ্বেগ বা বিরক্তিই নেই। এমনি ভাবে শান্ত কণ্ঠে বললে, বাগীশ্বর বাবু কি আমাদের কথা স্রেফ একদম ভুলে গিয়ে নিদ্রা দিচ্ছেন নাকি? হ্যাঁ, তোর মতো তো সবাই পাগল নয় যে এই হাড় কাঁপানো শীতের মাঝ রাত্রে অন্তত 4 মাইল পথ ঠেঙিয়ে তোকে জামায় আদরে রিসিভ করতে আসবেন। কটুগন্ধি চারমিনারে একটা লম্বা সুকটান দিয়ে বিরূপাক্ষ বললে, কিন্তু সেই রকমই তো কথা ছিল। যাকে মরুকে, চল এগুনেই যাক না হয়। কথাটা বলে সত্যি সত্যি সুটকেসটা হাতে তুলে নিয়ে বিরূপাক্ষর সামনের দিকে পা বাড়ায়। কিন্তু বিরূপাক্ষের কথাটা শেষ হলো না, এবং সত্যি সত্যি দুপা এগুবার আগেই হঠাৎ সেই মধ্যরাত্রির সামান্য কেরোসিনের বাতির আলো আবছায়ে নজরে পড়ল শ্বেত বস্ত্রাবৃত দীর্ঘকায় এক মূর্তি হনন করে আমাদের দিকে এগিয়ে আসছে। হাতে একটা লণ্ঠন তুলছে তার, চলার তালে তালে। বলা বাহুল্য, অদূরবর্তী সেই দীর্ঘকায় বস্ত্রাবৃত মূর্তি বিরূপাক্ষেরও নজরে পড়েছিল। তাই বোধহয় সে দাঁড়িয়ে গিয়েছিল। লম্বা লম্বা পা ফেলে সেই মূর্তি ততক্ষণে একেবারে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে এসে। আগন্তুকই বলল কথা, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? জবাব দেই বিরূপাক্ষই বলে, হ্যাঁ, কিন্তু আপনি? আচ্ছা, আপনি কি বাগীশ্বর বাবুর লোক? তাই, একদম তাই। তিনি আমাকে সংবাদ দিয়েছিলেন আপনাদের রিসিভ করে পাঠাবার ব্যবস্থা করে দিতে। লোকটা বললে, যাবার কি ব্যবস্থা হয়েছে? টমটম অপেক্ষা করছে স্টেশনের বাইরে, চলুন। নিরপেক্ষ বিনা বাক্য বায়ে নিচু হয়ে সুটকেসটা হাতে তুলে নিয়ে পা বাড়ালো। ইতিমধ্যে আকাশে এক ফালি চাঁদ দেখা দিয়েছিল এবং একটু একটু করে কুয়াশা নামতে শুরু করেছিল। কুয়াশার সঙ্গে সেই চাঁদের ম্লান আলো কেমন যেন একটা থমথমে রহস্য ছড়িয়ে দেয় আশপাশে। সর্বপ্রথমে সেই আগন্তুক, তার পিছনে বিরূপাক্ষ ও সকলের পরে আমি। তিনজনে আমরা অগ্রসর হলাম সেই আবছা আলো আধারের মধ্যে। গেট দিয়ে বের হয়ে এলাম। কেউ আমাদের টিকিটও চাইল না। গেট পার হতেই একটা ঢালু পাথুরে সরু পথ। সেই পথটা অতিক্রম করে প্রশস্ত একটা পথে এসে আমরা পৌঁছালাম। সেই সময় আমাদের নজরে পড়ল অনতি দূরে একটা বিরাট ঝাঁকড়া গাছের নিচে একটা টমটম দাঁড়িয়ে রয়েছে। ওই যে আপনাদের টমটম দাঁড়িয়ে রয়েছে, যান, রহমন আপনাদের পৌঁছে দেবে। আপনি আপনি যাবেন না? প্রশ্ন করে বিরূপাক্ষ। না, আমার এদিকে একটু কাজ আছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। কথাটা বলেই সে আগন্তুক বাঁ দিকে রাস্তায় যেন ঘন আগাছা ছিল সেই দিকে পা বাড়ালো এবং মিলিয়ে গেল। এবং মনে হলো যেন চোখের পলক ফেলতে না ফেলতেই সে আগন্তুক আবছা আলো অন্ধকারে মিলিয়েই গেল, অদৃশ্য একেবারে। অর্থাৎ ঠিক সেই মুহূর্তে আগন্তুক ওই কথাগুলো বলে আমাদের একেবারে পাশ ঘেঁষে বাঁদিককার ঘন আগাছার দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই লোকটার মুখের প্রতি চকিতের জন্যই বুঝি আমার দৃষ্টি পড়ে, এবং সঙ্গে সঙ্গে যেন বিশ্রী একটা অনুভূতি মনের মধ্যে আমার শিরশির করে ওঠে। একটা মুখ আর দুটো চোখ আমার নজরে পড়েছিল বটে। মাথার উপরে ঘোমটার মতোই চাদরটা ঢাকা ছিল। সেই ঘোমটার ভিতর থেকে চকিতে যে মুখটা আমার দৃষ্টিতে পড়েছিল, সে বুঝি সত্যিই কোনো জীবন্ত মানুষের স্বাভাবিক মুখ নয়। লম্বাটে মুখটা, থুতনিতে একটু ছাগলদারি, আর চোখ দুটো, উফ, দৃষ্টি মাত্রেই মনে হয়েছিল কোনো জীবন্ত মানুষের চোখের সে দৃষ্টি বুঝি নয়। অদ্ভুত সে চোখের দৃষ্টি, আয়নার মতো যেন সমস্ত কিছু তার মধ্যে প্রতিফলিত হয়। শিরশির করে উঠেছিল সমস্ত দেহটা আমার একটা অজানিত আশঙ্কায়, যেন নিজের অজ্ঞাতেই বুঝি দাঁড়িয়ে পড়েছিলাম। তাই আমি
এই বিরুপক্ষের ডাকে সদ্বিত ফিরে আসি আমার। কি হলো? আয়, দাঁড়ালি কেন আবার? কি বললি? চমকে প্রশ্ন করি আমি। আরে দাঁড়ালি কেন? ওই ওই লোকটা, বুঝলি? কে? কার কথা বলছিস? ওই যে এইমাত্র চলে গেল যে। কি হয়েছে তার? কিছু না, চল। ক্রমশ তখন কুয়াশা নিবিড় হচ্ছে। বিরুপক্ষ আগে আগে, আমি তার পিছনে টমটমটার দিকে এগিয়ে গেলাম। কোচওয়ানটা সর্বাঙ্গে চাদর মুড়ি দিয়ে বোধহয় ঘুমাচ্ছিল পরম আরামে। বিরুপক্ষের ডাকাডাকিতে উঠে বসলো এবং চোখ রগড়াতে রগড়াতে বলল, কন কন হে? এটা কি বাগেশ্বর ঝাড় গাড়ি নাকি? হ্যাঁ। क्या आप लोगों कोलकाता से आया है? कोचवान सुदाई। हाँ, आइए आइए बाबू, उठिए। দুজনে আমরা উঠে বসলাম টমটমের উপরে। কোচওয়ান গাড়ির দুপাশের আলো দুটি অতঃপর জ্বালিয়ে গাড়ি ছেড়ে দিল। উঁচু নিচু একটু থেকটু পাথরের রাস্তা। সেই পাথরের ধাবমান অশ্বক্ষুরের আঘাতে আঘাতে কেমন যেন একটা ধাতব খটখট শব্দ হচ্ছে, আর সেই সঙ্গে বাজছে ঘোড়ার গলার ঘণ্টাটা টুম টুম শব্দে। ঘন কুয়াশায় আশপাশের কিছুই নজরে পড়ে না। যদিচ ম্লান চাঁদের আলো ছিল আকাশে। সামনে বসে কোচওয়ান গাড়ি চালাচ্ছে, পিছনে দুজনে আমরা বসে আছি। বিরুপক্ষ নিঃশব্দে চারমিনার টানছিল। আমার সমস্ত মনটা তখনও জুড়ে আছে ক্ষণিক দেখা সেই আগন্তুকের বিচিত্র মুখ ও অন্তর্ভেদী তুই চোখের সেই দৃষ্টির দিকে। কুয়াশার জন্য বোঝবারও উপায় নেই কোন দিকে কোথায় চলেছি আমরা। শুধু চলেছি এইটুকুই বুঝতে পারি। হঠাৎ ওই সময় যেন চমকে উঠি কোচওয়ানের সুস্পষ্ট বাংলা উচ্চারণে, বিরুপাক্ষ বাবু। শুধু আমি নয়, বিরুপাক্ষ চমকে উঠেছিল। আমি বাগেশ্বর। বাগেশ্বর বাবু? হ্যাঁ, কিন্তু বাধ্য হয়েই আমাকে কোচওয়ানের ছদ্মবেশে আসতে হয়েছে। বসে থাকতে থাকতে কেমন ঘুম এসে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। বাগেশ্বর বললেন। মৃদু কণ্ঠে বিরুপক্ষ প্রশ্ন করে, কিন্তু এইভাবে ছদ্মবেশে কেন? কারণ আমি চাই না আপনারা আসছেন কেউ জানুক কথাটা। সেই জন্যেই আমি আপনাদের স্টেশনে রিসিভ করতে পর্যন্ত যাইনি। অবশ্য জানতাম আমি আমাকে স্টেশনে না দেখতে পেলে আপনি এদিকেই আসবেন। কি বলছেন আপনি মিস্টার ঝা? একটু আগেই যে ওই লোকটা বলল স্টেশনে আমাদের রিসিভ করবার জন্য, তাকে আপনি পাঠিয়েছিলেন? বিরুপক্ষের কথায় বাগেশ্বর পরম বিস্ময়ের সঙ্গে বললেন, আমি স্টেশনে লোক পাঠিয়েছিলাম? কি বলছেন মিস্টার সেন? হ্যাঁ, সেই তো দূর থেকে আমাদের টমটম দেখিয়ে দিয়ে চলে গেল। কি রকম দেখতে বলুন তো লোকটা? বিরুপক্ষ একেবারে হুবহু বর্ণনা দিয়ে গেল, এমনকি তার মুখের চোখের খুঁটিনাটি পর্যন্ত বর্ণনা করল। ও, তাহলে তাহলে সে জানতে পেরেছে। কে জানতে পেরেছে? কার কথা বলছেন মিস্টার ঝা? বিরুপক্ষ আবার প্রশ্ন করে। সে কে? সেই যে যে ছায়ার কথা আপনাদের বলেছিলাম। কিছুদিন ধরে সে বলতে গেলে আমাকে সর্বত্রই অনুসরণ করছে। ও, আপনার সেই প্রেত?
প্রেত কিনা জানি না, তাছাড়া আজ তো সচক্ষেই আপনি একটু আগে তাকে দেখেছেন। আপনি মানে? হ্যাঁ, ওই ছায়ামূর্তির কথাই কলকাতায় আপনাকে আমি বলেছিলাম। এও আমি জানি সেদিন আমার কথাটা আপনি বিশ্বাস করেননি, কিন্তু আজ নিজের চোখেই তা দেখলেন। কিন্তু সত্যিই কি আপনি বিশ্বাস করেন বাগীশ্বরবাবু, প্রেত বলে কিছু আছে? মৃত্যুর পরে প্রেতের আকার নিয়ে মানুষের আত্মা আবার এই জগতে সত্যি সত্যি ফিরে আসতে পারে? কিন্তু কণ্ঠে বাগীশ্বর জবাব দেন, বিশ্বাস কোনোদিনই করতাম না, আর করিও নি, কিন্তু আমি যা দেখেছি, আপনারা নিজের চোখে আজ যা দেখলেন, তারপর আমার কথা না হয় বাদই দিন, আপনারাও কি জোর গলায় বলতে পারবেন প্রেত বলে সত্যি কিছু নেই? ওই কথার পর দেখলাম বিরূপাক্ষ আর বিশেষ কোনো উচ্চবাচ্য করল না, কিন্তু আমার মনের মধ্যে তখনও নানান চিন্তা আনাগোনা করছিল। তাহলে ক্ষণপূর্বের সেই আগন্তুক কে? মানুষের আকার নিয়ে মানুষের মতো কথা বলে গেল। মিথ্যা বা চোখের ভুল তো হতে পারে না, কিন্তু ওই সঙ্গে মনে পড়ে এই লোকটার চেহারা, বিশেষ করে তার মুখ ও দুটো চোখের সেই অন্ধ্রভেদী দৃষ্টি এখনো যেন গায়ের মধ্যে শিরশির করছে। বাগীশ্বর ঝা চুপচাপ বসে টমটম হাঁকাচ্ছিল, আর বিরূপাক্ষ এক মনে চারমিনার টানছিল। ঘোড়ার খুরের খটখট শব্দ আর ঘোড়ার গলার ঘন্টার টুংটুং শব্দ বিচিত্র একটা ছন্দে কুয়াশাচ্ছন্ন স্তব্ধ মধ্যরাত্রির নির্জনতায় যেন কানে এসে বাজছিল। নিজুমপুরে বিরূপাক্ষের আকস্মিক আগমনের হেতুটা তখনও সবটা আমি জানতে পারিনি, যদিচ তার সঙ্গী হয়েছিলাম। সামান্য যেটুকু জেনেছিলাম, বাগীশ্বর ঝা একজন বিরাট ধনী ব্যক্তি, অনেকগুলি কয়লা খনির মালিক, এবং বাগীশ্বর কি একটা বিপদে পড়ে বিরূপাক্ষের শরণাপন্ন হয়েছে। বিপদটা যে কি তাও জানি না। বিরূপাক্ষ আমাকে যদিচ বুঝিয়েছিল, চল, কে বলতে পারে, হয়তো তোর পরবর্তী ছবির একটা ভালো গল্পের মাল মশলা ওখানে পেয়ে যাবে, রীতিমতো রোমাঞ্চকর, যাকে বলে রীতিমতো একেবারে থ্রিলিং। তথাপি আমি কিন্তু সেই জন্য ওর সঙ্গে নিইনি। ওর সঙ্গে নিয়েছিলাম এই জন্যে যে ইদানিং ওর ডিটেকশনের ব্যাপারগুলো সত্যিই আমাকে আনন্দ দিত খুবই। বেশ একটা উত্তেজনা যেন অনুভব করতাম। তাছাড়া নিজুমপুর নামটাও যেন একটা কিসের ইঙ্গিত দিয়েছিল আমাকে। কিন্তু নিজুমপুরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিচিত্র এক আগন্তুককে কেন্দ্র করে যে ব্যাপারটা ঘটে গেল, তাতে করে পূর্বের উত্তেজনটা যেন বৃদ্ধি পায়, এবং সাগ্রহ হয়ে পরবর্তী ঘটনার জন্য কেমন যেন একটা উৎসুক নিয়েই অপেক্ষা করে থাকি। কারণ আমার মন বলছিল কিছু একটা ঘটবে, কিছু একটা শীঘ্রই ঘটতে চলেছে। সত্যি মানুষের মন এক এক সময় এমনি বিচিত্র সাড়া পায় যেন ভিতর থেকে। কুয়াশা চারিদিকে ইতিমধ্যে আরো নিবিড় হয়ে উঠেছিল, আশপাশে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তবু তারই মধ্যে বাগীশ্বর যেন আশ্চর্য এক দক্ষতায় গাড়ি চালিয়ে যাচ্ছিল। প্রায় ঘন্টা দুই একটানা চলার পর বহু দূরে সেই ঘন কুয়াশার মধ্যেই কতগুলো ঘোলাটে আলোর রক্তাভ ইশারা দেখতে পাওয়া গেল। কতগুলো বললে ভুল হবে, সারি সারি আলো সেগুলি। কথা বলো বিরূপাক্ষ, আমরা বোধহয় এসে পড়লাম মিস্টার ঝা। হ্যাঁ, ওই যে মাইন এরিয়ার আলোগুলো দেখা যাচ্ছে, বাগীশ্বর জবাব দেয়। ক্রমশ আলোগুলো স্পষ্ট হতে থাকে, এবং আরো আধ ঘন্টা চলবার পর একটা বাংলো বাড়ির গেট দিয়ে আমাদের টমটম প্রবেশ করলো কম্পাউন্ডের মধ্যে। টমটমের আলোতে নজর পড়ল সামনেই একটা টানা নির্জন বারান্দা। বাগীশ্বর গাড়ি থেকে নেমে বারান্দায় উঠলে
প্ল্যাটফর্মে বসে রইলাম। প্রায় মিনিট 15 বাদে একটা টর্চ হাতে বাগীশ্বর ফিরে এলেন। আসুন মিস্টার সেন, মিস্টার গুপ্ত, আসুন। আমরা অতঃপর টমটম থেকে নেমে বাগীশ্বরকে অনুসরণ করলাম। টানা বারান্দাটা পার হয়ে আমরা ভেজানো দরজা ঠেলে একটা অন্ধকার ঘরের মধ্যে বাগীশ্বরের পিছনে পিছনে গিয়ে প্রবেশ করলাম এবং আমরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাগীশ্বর ঘুরে দাঁড়িয়ে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলেন। হঠাৎ ওইভাবে আমরা ঘরে ঢোকার পরেই ভিতর থেকে দরজাটা বন্ধ করায় সত্যি একটু হকচকিয়ে গিয়েছিলাম এবং নিজের অজ্ঞাতেই বুঝি ঘুরে দাঁড়িয়েছিলাম। আর ঠিক সেই সময় খুট করে অন্ধকারের একটা সুইচ টেপার শব্দ হলো, ঘরের আলো জ্বলে উঠল। বাধ্য হয়েই আমাকে সাবধানতা একটু নিতে হচ্ছে মিস্টার সেন, বাগীশ্বর বলল। সাবধানতা? প্রশ্নটা করেই বাগীশ্বরের মুখের দিকে আমি তাকালাম। হ্যাঁ, আমি চাই না আপনাদের আমি এখানে এনেছি কেউ এখানকার জানুক। ব্যাপারটা আমি গোপন রাখতে চাই। আমি কিন্তু তখন নিঃশব্দে বাগীশ্বরের মুখের দিকেই চেয়েছিলাম। বেটি খাটো মানুষটি, বেশ গাট্টা গোট্টা চেহারা, পরিধানে ওই সময় বাগীশ্বরের কোচোয়ানের পোশাক ছিল এবং বাগীশ্বর ঝাড় সত্যিকারের পরিচয় ইতিপূর্বে না পেলে কোচোয়ানেরও বেশি তাকে কোনো ভদ্রলোক বলে ভাবা সত্যি দুঃসাধ্য ছিল। সত্যি লোকটার চেহারার মধ্যে কোনো রকম আভিজাত্যের ছাপটুকু পর্যন্ত যেন কোথাও ছিল না। এমনই রুক্ষ, এমনই জোয়ারের চেহারা। ব্যাপারটা গোপন করেও শেষ পর্যন্ত গোপন রাখতে পেরেছেন কি বাগীশ্বর বাবু? বাগীশ্বরের কথার প্রত্যুত্তরে বিরূপাক্ষ বলল। কেন কেন এই কথা বলছেন? স্টেশনের সেই লোকটার কথা কি এর মধ্যে ভুলে গেলেন? না না, ভুলবো কেন, ভুলিনি। কিন্তু তার চোখে ধুলো দেব কি করে? সে তো আমাদের বুদ্ধির অগোচরে। কিন্তু যা ওসব কথা, এখনো ঘন্টা কয়েক রাত বাকি আছে। আপনারা এবার একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আপনারা এবার একটু বিশ্রাম নিন। পাশের ঘরে আপনাদের শয্যা রেডি আছে। আমি এবার বিদায় নেব। অনেকটা পথ আবার আমাকে যেতে হবে। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের খাওয়া দাওয়া ও অন্যান্য সব ব্যবস্থা এখানেই আমি করেছি। স্বরূপ থাকবে। স্বরূপ কে? সে অনেক দিনকার জানাশোনা লোকটা, বিশ্বাসী। একটু অপেক্ষা করুন, আমি তাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। বাগীশ্বর ঘর থেকে বের হয়ে গেল এবং একটু পরেই যে লোকটা নিয়ে ফিরে এলেন তার চেহারা ও বিশেষ করে চোখের দিকে তাকাতেই আমি চমকে উঠি। লম্বা রোগা লোকটা, মাথা ভর্তি রক্ত ঝাঁকা ঝাঁকা চুল, দুই চোখের মধ্যে ফুলি পড়া, পরিধানে একটা ঝলমলে প্যান্ট ও ঝলমলে একটা পুরনো কালো গরম কোট। বাগীশ্বর আমাদের দেখিয়ে স্বরূপকে বলল, স্বরূপ, বাবুরা রইল, হ্যাঁ, এদের তুমি দেখো। স্বরূপ হা বা না কিছুই বলল না, কেবল নিঃশব্দে তার এক চোখ দিয়ে একবার তার মনিবের দিকে ও একবার আমাদের দিকে তাকালো। সেই তাকাবার সময়ই লোকটার সঙ্গে আবার আমাদের চোখাচোখি হলো। সে দৃষ্টির মধ্যে কি ছিল বলতে পারবো না, কিন্তু গায়ের মধ্যে যেন কেমন শিরশির করে উঠল। ইতিমধ্যে বাগীশ্বর প্রস্থান করেছিলেন। বিরূপাক্ষ স্বরূপের দিকে তাকিয়ে বলল, এবার তোমার নাম স্বরূপ? লোকটা এবারও কোনো কথা না বলে কেবল নিঃশব্দে মাথা হেলিয়ে সম্মতি জানালো। একটু চা খাওয়াতে পারবে স্বরূপ? এবারও স্বরূপ হ্যাঁ বা না কিছুই না বলে কেবল ঘর থেকে বের হয়ে গেল এবং ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম লোকটা ডান পাটা যেন একটু টেনে টেনে চলে।
বলে সত্যি পারি না। বললাম, আচ্ছা, তোর এখানে আগমনের হেয়ালিটা এবারে পরিষ্কার করে বলতো দেখি বিরূপাক্ষ, হঠাৎ এখানে তুই এলেই বা কেন, আর ওই লোকটাই বা কে? বিরূপাক্ষ একটা সোপার পরে ততক্ষণে টান টান হয়ে গা ঢেলে বসেছে। বলল, ওই বাগীশ্বর হচ্ছে যাকে তোরা বলিস ক্রোড়পতি, 5-5টা কয়লা খনির মালিক। যদিচ লোকটার চেহারায় তার বিপরীতই মনে হয়, কিন্তু তার জন্য আক্ষেপ করে লাভ কি বল? নাটকে বিধাতা পুরুষটি এই পৃথিবীর রঙ্গভূমিতে যাকে যেমন করে সাজিয়েছেন তিনি সেইভাবেই প্রকট। এই যে দেখ না, বাগীশ্বরী কি কেবল, তোর কথাও ধর না, তোর হওয়া উচিত ছিল কোনো আদালতে ক্রিমিনাল লয়ার। তা না হয়ে তুই হলি কিনা শেষ পর্যন্ত এক ফ্লপ মাস্টার ফিল্ম ডাইরেক্টর। তেমনি আবার ওই স্বরূপ। থামলি কেন বল? বেশ ব্যঙ্গ ভাড়া কণ্ঠেই বলে উঠি, না থামিনি, স্বরূপের যা লম্বা চওড়া চেহারা, ওকে কি বাগীশ্বরের ভৃত্যের বেশি মানাচ্ছে? কথাটা শেষ হলো না, স্বরূপ ট্রেতে চা নিয়ে এসে ডান পাটা টেনে টেনে ঘরে প্রবেশ করলো এবং চায়ের ট্রেটা আমাদের সামনে নামিয়ে রেখে আবার প্রস্থান করল। পূর্ববৎ ডান পাটা টেনে টেনে নিঃশব্দে। লোকটাকে তাহলে তোরও একটু পিকুলার লেগেছে বল? তা লেগেছে বই কি, কিন্তু শুধু কি ওকেই বাগীশ্বর ও বাগীশ্বরের ব্যাপারটা রীতিমতো পিকুলার মনে হয়েছিল বলেই এখানে এসেছি। বলতে বলতে চায়ের একটা কাপ তুলে নিল বাড়িয়ে বিরূপাক্ষ এবং চায়ের চুমুক দিয়ে একটা আরাম সুযোগ শব্দ করে বলল, পিকুলার হলে হবে কি, স্বরূপের চায়ের হাতটি কিন্তু খাসা। কি বলিস শিশির? মন্দ নয়, কিন্তু কি তুই বলছিলি? তারপরই আবার প্রশ্ন করি। আমার কথার প্রত্যুত্তরে হঠাৎ বিরূপাক্ষ কবিতার কণ্ঠে বলে ওঠে, হেতা নয়, হেতা নয় বন্ধু, অন্যখানে। তারপরে দরজার দিকে তাকিয়ে সম্পূর্ণ ভিন্ন কণ্ঠে ডাকে, স্বরূপ। কিন্তু সাড়া পাওয়া গেল না তার। আবার ডাকলো বিরূপাক্ষ, লজ্জার কিছু নেই স্বরূপ, চলে এসো। আমি জানি দরজার আড়ালে তুমি দাঁড়িয়ে আছো। নিঃশব্দে স্বরূপ এসে ঘরে ঢুকলো। এবার আর পাহারা দিতে হবে না তোমাকে, স্বাচ্ছন্দ্যে তুমি এবার তোমার ঘরে গিয়ে নিদ্রা যেতে পারো। নির্বিকার দৃষ্টিতে স্বরূপ একবার বিরূপাক্ষের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। বিরূপাক্ষের হঠাৎ প্রসঙ্গান্তরে যাওয়ার মনটা এতক্ষণে বুঝতে পারলাম, কিন্তু ততক্ষণে বিরূপাক্ষ উঠে পড়েছে। বললে, চল শুতে যাওয়া যাক। বিরূপাক্ষকে অনুসরণ করে পাশের নির্দিষ্ট ঘরে এসে দুজনে প্রবেশ করলাম। ঘরের মধ্যে দুদিকে দুটো ক্যাম্পিসের খাটে শয্যা বিছানো ছিল, আর একধারে একটা আলমারি ও ছোট সাইজের একটা ড্রেসিং টেবিল দেখা গেল। ঘরের মেঝেতে দামি পুরো কার্পেট পাতা। গোটা চারেক জানালা ঘরে, জানালার ভারী পর্দা ঝুলছে গাঢ় মেরুন রঙের। সমস্ত ঘরটা একেবারে পরিচ্ছন্ন, ঝকঝকে, তকতকে। ঘরের চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে হাতের সুটকেসটা বিরূপাক্ষ ঘরের এক কোণে নামিয়ে রাখল। তারপর মৃদু কণ্ঠ বললে, ঘরে অন্তত খান তুই আরাম চেয়ার রাখা বাগীশ্বরের উচিত ছিল। যাকে রাখিনি যখন কি আর করা যাবে। কথাটা বলে কিন্তু আর অপেক্ষা করলো না বিরূপাক্ষ, সোজা গিয়ে শয্যার উপর টান টান হয়ে শুয়ে পড়ল। কোনো রকমে জুতো জোড়া পা থেকে খুলে যে জামা কাপড় গায়ে ছিল সেই জামা কাপড় সমেত। প্রশ্ন করলাম, কিরে জামা কাপড় ছাড়বি না? না, তুই বরং শোবার
ঘুমোবার আগে আলোটা নিভিয়ে দিস, জানালার পর্দাগুলো সরিয়ে দিয়ে। আমারও শয়নের প্রয়োজন ছিল, তাই তাড়াতাড়ি কোনো মতে জামা কাপড়টা ছেড়ে আলোটা নিভিয়ে শয্যার আশ্রয় নিলাম। শয্যার পায়ের কাছে দামি কম্বল ভাঁজ করা ছিল, সেটাই টেনে নিলাম। এতক্ষণে আরাম শয্যায় গা ঢেকে কম্বলের তলায় আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে যেন শিরশির করে ওঠে প্রচন্ড শীতে দেহটা। চোখে কিন্তু ঘুম আসে না। মধ্যরাত্রে বোধহয় কুয়াশা কেটে গিয়ে চাঁদের আলো প্রকাশ পেয়েছিল। জানালার কাচের সাক্ষীপথে তারই মৃদু আলোর আভাসটা ঘরের ভিতর থেকেও বাহিরে নজরে পড়ে। সেই অদ্ভুত আলো ছায়ার রহস্যর দিকেই তাকিয়ে থাকি অন্যমনস্কভাবে, এবং তাকিয়ে থাকতে থাকতেই বোধহয় চোখের পাতায় একসময় ঘুমের একটা আমেজ এসেছিল। হঠাৎ বিরূপক্ষের কণ্ঠস্বরে সে আমেজটা ভেঙে গেল। ঘুমালি নাকি শিশির? না, তুই জিজ্ঞাসা করেছিলি না কেন এই নিঝুমপুরে এলাম? হ্যাঁ, বাগীশ্বরকে তার বিপদ থেকে উদ্ধার করবার জন্য। তা বিপদটা কি? বাগীশ্বর ক্রোড়পতি, তোকে তো আগেই বলেছি। কিন্তু যে অর্থ ও সম্পত্তির সে আজ বর্তমান মালিক, সে তার সোপার্জিত তো নয়, পিতৃসূত্রে এমনকি পাওয়া নয়। তবে গোলমালটা তো সেখানেই। সব কিছু পেয়েছে সে তার মৃত অকৃতদার মাতুল হরদয়াল চৌধুরীর একমাত্র ওয়ারিশন হিসেবে। বলিস কি? তাই বছর দুই আগে হঠাৎ একটা দুর্ঘটনায় বাগীশ্বরের মামা হরদয়াল চৌধুরীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়? কিরকম? হরদয়াল চৌধুরীর বিশেষ একটা হবি ছিল বুঝলি, ঘোড়ায় চড়া। গোটার সাথে ভালো ভালো ঘোড়া ছিল তার। এই ধর সারাদিনের কাজকর্মের পর হরদয়াল ঘোড়ায় চেপে বেড়াতে বেরোত। ঠিক অবশ্যই তাকে বেড়ানো বলা চলে না, ঝড়ের মতো ঘোড়া ছুটি এসে কোথাও 8-10 মাইল পর্যন্ত ঘুরে আসত, এবং কোনো কারণেই ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন একদিনের জন্যেও তার ব্যতিক্রম হতো না। কিন্তু শেষ পর্যন্ত ছুটন্ত ঘোড়া থেকেই পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সে এক মর্মদস্তু ব্যাপার। কিরকম? অনেক টাকা দিয়ে হরদয়াল মৃত্যুর কিছুদিন আগে নতুন একটা ঘোড়া কিনেছিলেন, এবং ঘোড়াটা তখন ভালো করে পোষ মানেনি। প্রত্যাহ বিকেলের দিকে বিশেষ পড়ে যেমন বেড়াতে যান, তেমনি সেদিনও প্রস্তুত হয়েছেন ঘোড়ায় চেপে বেড়াতে বেরোবেন বলে। সহিস লক্ষ্মণ ঘোড়ায় জিন চাপিয়ে ঘোড়া নিয়ে এসে দাঁড়িয়েছে। দেখলেন লক্ষ্মণ নতুন ঘোড়াটাতে জিন চাপিয়ে নিয়ে এসেছে। হরদয়াল লক্ষ্মণের দিকে তাকিয়ে শোধালেন, কিরে, নতুন ঘোড়াটা কেন? আজকে এই ঘোড়াটা তো কখনো আপনি চাপেননি, তাই নিয়ে এলাম। এটাই চাপবো বলছিস? দেখুন না, শখ করে এত দাম দিয়ে ঘোড়াটা কিনলেন। ঠিক বলেছিস, দেখা যাক না কেমন ছোটে। এগিয়ে এসে হরদয়াল নতুন ঘোড়াটার উপরেই সওয়ার হলেন এবং নিমেষে ঘোড়া ছুটিয়ে দিলেন, চোখের বাইরে চলে গেলেন। সন্ধ্যা 7টা 7:30টায় সাধারণত হরদয়াল ফিরে আসতেন, কিন্তু সেদিন রাত 9টা বেজে যেত, হরদয়াল কিন্তু ফিরলেন না। এই দেখে সবাই ব্যস্ত হয়ে উঠলেন এবং ম্যানেজার বৃষপ্রসাদের কানে কথাটা তোলে। বৃষপ্রসাদ সংবাদটা শুনে তখনই লোকজন নিয়ে বের হয়ে পড়লেন, এবং প্রায় ঘন্টা 4-5 খোঁজ খবর পর মাইল 5 দূরে প্রায় পাহাড়ের ধার দিয়ে
দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তার ধারে হরদলের ক্ষত বিক্ষত রক্তাক্ত বিভৎস মৃতদেহটা পাওয়া গেল। আর তারই হাত 10 দূরে পাওয়া গেল সেই ঘোড়াটার রক্তাক্ত গুলিবিদ্ধ মৃতদেহটা। ঘোড়াটার গুলিবিদ্ধ মৃতদেহ? হ্যাঁ, হরদয়ালই বোধ হয় শেষ পর্যন্ত সেই ঘোড়াটাকে গুলি করে শেষ করেছিল নিজে মরবার আগে। অন্তত তাই সকলের ধারণা হয়েছিল, কারণ তখনও তার হাতে পিস্তলটা মুষ্টিবদ্ধ ধরা ছিল। হরদয়াল পিস্তল নিয়ে বেড়াতে যেত নাকি? হ্যাঁ, প্রতিদিন ঘোড়ায় চেপে বিকেলের দিকে বেড়াতে বেরোবার সময় সে পিস্তল নিয়েই বের হতো। সে যাই হোক, হরদয়ালের মৃতদেহ ব্রিজপ্রসাদ নিয়ে এলো। সংবাদ পেয়ে থানা পুলিশের সমাগম হলো এবং তারাও রিপোর্ট দিল যে ছুটন্ত ঘোড়া থেকে পড়ে গিয়ে হরদয়াল চৌধুরীর মৃত্যু হয়েছে। তারপর তারপর আর কি? লোকটি অকৃতদার ছিল, তাই কে তার ওই বিশাল সম্পত্তির মালিক হবে সেই ব্যাপারকে কেন্দ্র করে বেশ কিছুদিন জটলা চলল। এমন সময় মাস 2 পরে হরদয়ালের সলসিটার খোঁজ খবর করে জানতে পারল মৃত হরদয়ালের বড় বোনের একমাত্র ছেলে বাগীশ্বর ঝাই হচ্ছে তার সম্পত্তির একমাত্র ওয়ারিশান। সিপিএর একটা গণ্ডগ্রামে থাকতো এই বাগীশ্বর ঝা। ছোটখাটো কি একটা ব্যবসা ছিল লোকটার। যাই হোক, তাকে সংবাদ পাঠানো হলো। সে এসে সলসিটার মিশ্রের সঙ্গে দেখা করে সব শোনবার পর তো শেষ পর্যন্ত অবশ্যই সেই এসে আইনের বলে এখানে জাকিয়ে বসলো। এই হলো বাগীশ্বরের ইতিহাস। এবারে বর্তমান ইতিহাসে আসা যাক। বর্তমান ইতিহাসও আর একটা আছে নাকি? আছে বই কি, আর সেই কারণেই তো বিশেষ করে আমাদের এখানে আগমন। কিরকম? এখানে এসে সবকিছু দখল করে বসবার পর মাস 2 প্রায় নির্বিবাদেই কেটে গেল। তারপর বাগীশ্বরের জীবনে আবির্ভূত হলো এক অশরীরী আতঙ্ক। অশরীরী আতঙ্ক? হ্যাঁ। কিরকম? হয়তো রাত্রে শুয়ে আছে, বন্ধ ঘরে হঠাৎ দুম করে মশারির চালের উপর কি যেন এসে পড়ল, কিংবা হয়তো ঘরের মধ্যে রাত্রে টপ করে আলো নিভে গেল, তারপরে শুরু হলো বিচিত্র সব জন্তু জানোয়ারের ডাক। বাগীশ্বর লোকটা বেশ সাহসী। ভূত প্রেতে কোনোদিনই তার নাকি পূর্বে বিশ্বাস ছিল না, তো দিনের পর দিন এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যাতে করে শেষ পর্যন্ত তার ভূত প্রেতেও বিশ্বাস এসে যায়। কিন্তু বেচারি কাউকে বিশ্বাস করে কথাটা বলতেও পারে না। হয়তো বলতেও না, কিন্তু কি ইদানিং মাসখানেক ধরে এমন একটা ব্যাপার ঘটতে শুরু হয়েছে যে বাধ্য হয়ে তাকে আমার শরণাপন্ন হতে হয়। কি ব্যাপার? এখানকার অফিস থেকে তার বাড়িটার দূরত্ব পাহাড়ের গা দিয়ে যদি শর্টকাট হিসাব করা যায় তাহলে মাইল 1.5 হবে সাকুল্যে। কাজকর্মের পর সে ওই পথটুকু এখানে আসা অবধি বরাবর হেঁটেই যেত। খানিকটা রিল্যাক্সেশনও হতো, আবার খানিকটা এক্সারসাইজও হতো। অন্য যে প্রশস্ত সড়কটা সেটা অনেকটা ঘুরে এবং দূরত্ব মাইল 5 হবে প্রায়, তাই ওই পথটা বাগীশ্বর বড় নাকি একটা ব্যবহার করতো না। কেন? দূরত্বে কি এসে যায়? অত বড় লোক, টমটমও তো আছে নিজের একটা দেখলাম, তবে হাঁটা পথেই বা তার যাবার দরকার কি? প্রশ্ন করলাম আমি। কথাটা যে আমারও মনে হয়নি শিশির তা নয়, তবে চিরকাল গায়ের মানুষ, অবস্থা ভালো ছিল না, গাড়িতে যাতায়াত তেমন অভ্যেস নেই,
তাই হয়তো হেঁটেই সে যাতায়াত করত। তারপর ওই রকম অফিস থেকে এক সন্ধ্যায় ফেরার পথেই নাকি হঠাৎ যেন বাগীশ্বরের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সরু পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাটা সাধারণত গিয়েও দেহাতি লোকদের যাতায়াতের। প্রথমটাই বাগীশ্বর তেমন খেয়াল করেনি। তাছাড়া তখন সন্ধ্যাও হয়ে এসেছে। বাগীশ্বরকে কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা মনোযোগ দিতেই হলো। পাহাড়ি রাস্তায় খটখট শব্দটা একটা না পিছনের অন্ধকার থেকে কানে আসছে। তার মনোযোগ না দিয়ে উপায়ে বাকি বাগীশ্বর একসময় দাঁড়িয়ে কান পেতে শোনবার চেষ্টা করল, কিন্তু আশ্চর্য, দাঁড়াবার সঙ্গে সঙ্গে শব্দ থেমে যায়। হয়তো শোনবারই ভুল, কিংবা পাহাড়ি রাস্তায় নিজের পায়েরই জুতোর শব্দের প্রতিধ্বনি ভেবে আবার চলতে শুরু করে বাগীশ্বর। কিন্তু চলতে শুরু করার সঙ্গে সঙ্গে আবার সেই শব্দ শোনা যায়। যাই হোক, শব্দটা শেষ পর্যন্ত যেখানে সেই পাহাড়ি রাস্তাটা এসে বড় সড়কের সঙ্গে মিশেছে সেই পর্যন্ত এসে হঠাৎ থেমে গেল। সে রাত্রে বাড়ি ফিরে এলো বাগীশ্বর, এবং ব্যাপারটা পরের দিন আর মনে ছিল না। কিন্তু পরের দিন বাড়ি ফেরার পথে আবার সেই শব্দ, এবং শব্দটা পূর্ব দিনের মতো ঠিক এক জায়গায় এসে থেমে গেল। তারপর দিন এবং তার পরের দিন একবার কিন্তু বাগীশ্বরের মনের মধ্যে কেমন একটু খটকা লাগে। ব্যাপারটা সঠিকই জানবার জন্য সে বদ্ধপরিকর হয়, এবং পরের দিন সেই পথের মাঝামাঝি এসে হঠাৎ ঘুরে দাঁড়ায় বাগীশ্বর। তারপর পিছন দিকে পূর্বের অতিক্রান্ত পথ ধরে এগিয়ে যায়, কিন্তু কিছুই প্রথমটাই দেখতে পায় না। আগেই বলেছি বাগীশ্বর চিরদিনই দুঃসাহসী প্রকৃতির। সে আরো এগিয়ে যায়। বলতে ভুলে গিয়েছি, ওই ধরনের ব্যাপার ঘটতে শুরু হওয়ার পর থেকেই বাগীশ্বরের সঙ্গে পিস্তল রাখত। পিস্তলটা মুঠোর মধ্যে ধরেই বাগীশ্বর এগুতে থাকে। কিছুক্ষণ আগে চাঁদ উঠেছে, তারই আলোয় চারিদিককার পাহাড় ও তার গায়ে গায়ে আঁকা বাঁকা উঁচু নিচু সরু পথটা কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। সেই আলোয় এগুতে এগুতে পথের একটা বাঁকে এসে দাঁড়ায় বাগীশ্বর। এক পাশে খাড়া উঁচু পাহাড় উঠে গিয়েছে, অন্যদিকে পাহাড়ের পর পাহাড় যেন ঢেউ তুলে তুলে ক্রমশ বহু নিম্নে অন্ধকার খাদে মিলিয়ে গিয়েছে। হঠাৎ ঢেউ তোলা পাহাড়ের একটা চূড়োয় নজর পড়ল বাগীশ্বরের। দীর্ঘকায় একটা মূর্তি সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় বাগীশ্বর। দীর্ঘকায় সেই মূর্তির সর্বদেহে একটা সাদা চাদর জড়ানো, এমনকি মাথায়ও সেই চাদর ঘোমটার মতো করে ঢাকা। ঘোমটার ফাঁক দিয়ে সেই মূর্তির মুখটা স্পষ্ট দেখতে পায় বাগীশ্বর। লম্বাটে ধরনের মুখখানা আর থুতনিতে ছাগলের মতো একটু দাড়ি। দুজনের মধ্যে ব্যবধান খুব বেশি নয়, হাত 5-6 কি বড়জোর 7 ব্যবধান হবে। কে কে তুমি? অদূরবর্তী মূর্তি বাগীশ্বরের সে ডাকে কোনো সাড়া দেয় না। স্থির দৃষ্টিতে সে চেয়ে থাকে। এখনো বলো, কে তুমি? তবু সাড়া নেই। বাগীশ্বর তখন গুলি চালায়, পরপর 2বার ফায়ার করে। মূর্তিটা পার 2 যেন একটু হেললো মাত্র, আর কিছুই হলো না। তারপরে তত্তর করে দ্রুত পায়ে বাগীশ্বরের চোখের সামনে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল সেই মূর্তি। বলিস কি, পিস্তলের গুলিতে মরল না? না। তুই বিশ্বাস করিস এ কথা? বিশ্বাস অবিশ্বাসের কথা থাক, যা ঘটেছিল তাই বললাম, বিরূপাক্ষ জবাব দিল। তারপর তারপর আরো কয়েকবার ওই মূর্তির সঙ্গে দেখা হয়েছে বাগীশ্বরের। শেষবার দেখা হয় বাগীশ্বরের শয়ন কক্ষে, এবং তারপরে সে পুলিশের শরণাপন্ন হয়।
ওই মূর্তি সম্পর্কে বাগীশ্বরের কি ধারণা? শুধালাম আমি। সে বলতে চাই প্রেত ট্রেত কিছু একটা, কিন্তু পুলিশ কথাটা বিশ্বাস করেনি। সবটাই একটা উদ্ভট কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। অবশেষে বেচারি অনন্য পায় হয়েই আমার শরণাপন্ন হয়েছে। তাহলে তুই মনে করিস ব্যাপারটা প্রেত ট্রেত কিছু নয়? সঠিক এখনো কিছু বলতে পারি না, তবে তবে ব্যাপারটা আগাগোড়াই কেমন যেন একটু রহস্যজনক বলে মনে হয় আমার কৌতূহল হয়েছে। আর তাই তুই এসেছিস? হ্যাঁ। কথা বলতে বলতে ইতিমধ্যে বাকি রাতটুকু শেষ হয়ে গিয়ে কখন ভোরের আলো ফুটে উঠেছিল বুঝতে পারিনি। সড়ক এসে দরজায় ধাক্কা দেয়। দেখ তো শিশির, কে দরজায় ধাক্কা দিচ্ছে। উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখি চায়ের ট্রে হাতে করে দরজার গোড়ায় দাঁড়িয়ে স্বরূপ। সেদিন তো নয়, পরের দিনও নয়, তৃতীয় দিন সন্ধ্যার আগে পর্যন্ত বাগীশ্বরের কোনো সাড়াই পাওয়া গেল না। সে আমাদের একটা খোঁজ পর্যন্ত। তৃতীয় দিনেও যখন সন্ধ্যা হয়ে এলো তবু বাগীশ্বর বাবুর দেখা নেই। তখন আমি পোস্ত না করে আর পারি না। বিরূপাক্ষ দেখি নির্বিকার একেবারে। সর্বক্ষণ হয় চেয়ারে শুয়ে বা শয্যায় গা ঢেলে দিয়ে একটার পর একটা গোয়েন্দা কাহিনী তিনি শেষ করে চলেছে। এই বিরূপাক্ষ, কি ব্যাপার বলতো? বিরূপাক্ষ যথারীতি একটা উপন্যাসের মধ্যে তখন ডুবেছিল। শুধালো, কিসের ব্যাপার? আমাদের এই গৃহস্বামী যে আজ পর্যন্ত আর কোনো পাত্তাই নেই। হয়তো ব্যস্ত আছে। ব্যস্ত? ব্যস্ত আছে মানে? নচেত আসবেন না কেন? কিংবা হয়তো এখানেই নেই, কোথাও গিয়েছে। যেখানে খুশি তার যা, গোল্লাই যা, কিন্তু আমাদের দুজনকে এভাবে এখানে এনে একটা বাড়ির মধ্যে বন্দি করে রেখে দেবার কারণটা কি? বন্দি? তাছাড়া কি? এই ঘরের বাইরে গিয়েছে কি? ড্যাব ডাব করে চেয়ে আসে ওই এক জোড়া চোখ। চোখ কার? কেন ওই স্বরূপের? চেয়ে থাকা ছাড়া ওর উপায় কি বল? তার মানে? কথা বললে যদি বিপদ ঘটে, তাই হয়তো বেচারি কেবল নিঃশব্দে চেয়েই থাকে। কথাই বলে না, বোবার শত্রু নেই। বুঝলাম না, খুলে বল। হয়তো মিস্টার ছাগলদারির তাই নির্দেশ। ছাগলদারি? বাহ, এরই মধ্যে ভুলে গেলি? স্টেশনে এসে যেচে মোলাকাত করে গেল। রাগে ব্রহ্মরন্ধ্র আমার যেন জ্বলে ওঠে। বলি, তোর মতলবটা কি বলতে পারিস বিরূপাক্ষ? মতলব আবার কি? দিব্যি খাচ্ছি, ঘুমোচ্ছি, যাকে বলে রাজার হালে আছি। রাজার হালে থাকতে সাধ তোর, তুই থাক। আমি আর এক মুহূর্ত থাকছি না। তা থাকবি কেন? কথাই বলে না, সুখে থাকতে ভূতে কিলানো। তোরও হয়েছে যে তাই। হ্যাঁ, তাই যাব। যাস। এই রাত্রিতে তো আর যেতে পারছি না। তাছাড়া পথটার কথা নিশ্চয়ই ভুলে যায়নি। কথাটা বলতে বলতে হঠাৎ বিরূপক্ষ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং সম্পূর্ণ ভিন্ন সুরে বলল, ঘরের বাইরে যাস না, আমি আসছি। তড়িৎ বেগে ঘরের দরজাটা খুলে পরক্ষণেই বিরূপক্ষ ঘর থেকে বের হয়ে গেল। আমি তো হতভম্ব একেবারে। ব্যাপারটা যে সঠিক কি হলো কিছুই বুঝতে পারলাম না। বোকার মতো ঘরের মধ্যে একাকী বসে রইলাম। মিনিট কুড়ি বাদে বিরূপক্ষ ফিরে এলো, কি যেন একটা হাতে নিয়ে। আমি কোনরূপ প্রশ্ন করার আগেই বলল, ধরতে পারলাম না বুঝলি। আসল মানুষটাকে কিন্তু ধরতে না পারলেও, তার পরিচয় বা নামটা না জানতে পারলেও বিনামাটা পেয়েছি। বিনামা? হ্যাঁ, এই দেখ না,
বলে আমার সামনে হাতের জিনিসটা ছুড়ে দিতেই দেখলাম এক পাটি জুতো। এই যে দেখছি জুতো। হ্যাঁ, বিনামা, শুদ্ধ বাংলায় তাই বলে। কার জুতো? যে আমাদের সঙ্গে সম্ভবত আলাপ করতে এসেও না আলাপ করেই পলায়মান। পলায়মান? হ্যাঁ, পালিয়েছে। চুপ, আসছে। সত্যি বাইরে যেন কার ওই সময় জুতোর শব্দ পেলাম। কেউ আমাদের ঘরের দিকেই আসছে বুঝতে পারি। জুতোর শব্দটা দরজার সামনে এসে থেমে গেল। তারপরে গলার স্বর শোনা গেল, আসতে পারি? আসুন আসুন মিস্টার ঝা, সাদর আহ্বান জানালো বীরপক্ষ। আসুন আসুন মিস্টার ঝা, সাদর আহ্বান জানালো বীরপক্ষ। বাগেশ্বর ঝা সত্যি সত্যি এসে ঘরে প্রবেশ করল। আজ বাগেশ্বর ঝা তার স্বাভাবিক বেশেই এসেছিল। পরিধানে দামি নেভি ব্লু শার্টের লংস ও প্রায় হাঁটু অবধি ঝুল গলাবন্ধ কোট, মাথায় একটা উলের মাঙ্কি ক্যাপ এবং চোখে কালো গগলস। ঘরে ঢুকে বাগেশ্বর মাথার ক্যাপটা টেনে খুলে ফেলল এবং চশমাটাও চোখ থেকে খুলে পকেটে রেখে একটা চেয়ার টেনে নিয়ে মুখোমুখি বসল। ইতিমধ্যে গতকালই স্বরূপকে দিয়ে আরো খান দুই চেয়ার ঘরে এনে রাখা হয়েছিল। দুটো দিন অফিসের কতগুলো জরুরি ব্যাপারে অত্যন্ত ব্যস্ত থাকায় আসতে পারিনি বলে সত্যি আমি বিশেষ দুঃখিত। কিন্তু আপনাদের তো কোনো রকম অসুবিধা হয়নি মিস্টার সেন? বাগেশ্বর বলল। না না, আপনি যে রাজকীয় ব্যবস্থা করেছেন। কিন্তু যাক সে কথা, আপনার সেই প্রীতির সঙ্গে যে একবার মোলাকাত করতে চাই বাগেশ্বর বাবু, কথাটা বলল বিরূপাক্ষ। সেই জন্যেই এসেছি। আপনারা যদি আমার সঙ্গে এখন একবার আসেন তো দেখা হতে পারে তার সঙ্গে। খুব ভালো কথা। তাহলে প্রস্তুত হয়ে নিন চটপট। প্রস্তুত আমি হয়ে গেছি, চলুন। বিরূপাক্ষ কথাগুলো বলতে বলতে ততক্ষণ উঠে দাঁড়িয়েছে দেখলাম। বাইরে যখন বের হলাম, ক্ষীণ চন্দ্রলোকে বাইরের জগৎটা যেন স্বপ্নে আচ্ছন্ন হয়ে আছে। অফিস থেকে এখনো বাড়ি ফিরিনি কিন্তু আমি, মিস্টার সেন, বাগেশ্বর বলল। কিন্তু অনেকটা পথ যে। আপনারই কথা মতো তা হোক, চলুন। এখানে চলে এসেছি আমরা আবার। ভালোই করে বাগেশ্বর বাবুর অফিসের দিবারে অফিসের দিকে যাওয়া যাক। সোজা সড়ক ধরে তো বাগেশ্বর প্রশ্ন করে, বেশ ঘুরে আবার অফিসের দিকে যাব? শীতের রাত্রি হলেও সে রাত্রে আকাশটা বেশ পরিষ্কার। তা না হলে আপনার সেই প্রেত বন্ধুটিকে আমরা ফলো করবার সুযোগ বাবু কি করে হয়েছে? তারই মৃত আলোয় আমরা তিনজন হাঁটতে হাঁটতে চললাম। অফিসের কাছাকাছি গিয়ে ঘুরে দাঁড়ালো বিরূপাক্ষ। বললে, চলুন মিস্টার ঝা, এবার ফেরা যাক। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 6:45 বাজে। হিসাব করে দেখলাম পথটা অতিক্রম করতে আমাদের প্রায় 45 মিনিট সময় লেগেছে। অসমতল পাহাড়ি পথে যথেষ্ট উতরাই আর চড়াই। ফেরার পথে সেই একই উতরাই আর চড়াইয়ে বেশ পরিশ্রম বোধ হয়। প্রচন্ড ওই শীতেও গা ঘামতে শুরু করেছে। ওই চড়াই আর উতরাই করে বেশ বুঝতে পারি এবং মনে মনে সত্যি কথা বলতে কি বিরূপাক্ষের উপর বিরক্তই হয়ে উঠেছিলাম ক্রমশ। নিঃশব্দেই বলা বাহুল্য তিনজনে পথ অতিক্রম করছিলাম।
আমি পশ্চাতে আর সামনে পাশাপাশি হাঁটছিল বিরূপাক্ষ আর বাগীশ্বর ঝা। মাঝামাঝি পথও বোধহয় তখনও আসেনি। হঠাৎ আমার সামনে ওরা দুজন থেমে যেতে আমাকেও থামতে হয়েছিল এক প্রকার বাধ্য হয়ে। পর মুহূর্তেই বাগীশ্বরের চাপা, সতর্ক ও উত্তেজিত কণ্ঠস্বর কানে এলো যেন আমার। ওই ওই যে দেখুন মিস্টার সেন, ওই ওই যে। চন্দ্রলোকের সামনে বহুদূর পর্যন্ত দৃষ্টিপথে পড়ে পাহাড়ের গায়ে গায়ে সরু রাস্তা। পা দেখি পাহাড়ের পর পাহাড় যেন ঢেউ তুলে তুলে দৃষ্টি সীমানার বাইরে ছড়িয়ে গিয়েছে। সেই ঢেউ তোলা একটি পাহাড়ের শীর্ষে হাত 15-20 ব্যবধানে স্পষ্ট চোখে পড়ল আগাগোড়া শ্বেত বস্ত্র আবৃত দীর্ঘ এক ছায়ামূর্তি। ডান হাতটা ডান দিকে প্রসারিত করে প্রস্তরের মতোই যেন দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। মুখের উপরে কোনো আবরণ না থাকায় নজরে পড়ল ওই হাত 15-20 ব্যবধানেও লোকটা ধুতিতে ছাগল দাড়ি। তিনজনে আমরা যেন হতবাক হয়ে সেই মূর্তির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু খুব বেশিক্ষণ সেই ছায়ামূর্তি দেখা গেল না। হঠাৎ যেমন পাহাড়ের চূড়ায় দেখা গিয়েছিল তেমনি হঠাৎই যেন আবার ছায়ামূর্তি মিলিয়ে গেল আমাদের দৃষ্টির সামনে থেকে। মূর্তিটাও মনে হলো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হলো। বাগীশ্বর ঝাই প্রথম কথা বলল, দেখলেন দেখলেন মিস্টার সেন? দেখলাম। এখন বিশ্বাস করলেন তো? চলুন ফেরা যাক। আমরা তিনজনে আবার পাহাড়ি পথ দিয়ে চলতে শুরু করলাম। নিঃশব্দে তিনজনে ফিরে চলেছি। মনের মধ্যে একটা চিন্তা আবর্ত রচনা করে ফিরছিল, যা একটু আগে দেখলাম পাহাড়ের চূড়ায়। সেটা কি? বাগীশ্বর যা বলতে চান প্রেম মূর্তি, সত্যি কি তাই? প্রেতের সঙ্গে জীবনে ইতিপূর্বে কখনো সাক্ষাৎ হয়নি, যদিও প্রেতের অস্তিত্ব অনেকের মুখেই অনেক কথা শুনেছি। অনেকে হলফ করে বলেছেন প্রেত আছে। এমন অনেকের প্রেতের সঙ্গে চাক্ষুষ পরিচয় ঘটেছে যাদের অবিশ্বাসও করা যায় না। কিন্তু তবু মন যেন প্রেতের ব্যাপারে কখনো সায় দিতে চায়। আমাদের আবাসস্থলের কাছাকাছি এসে পড়েছিলাম। হঠাৎ ওই সময় বাগীশ্বর বললে, মিস্টার সেন, আমি তাহলে আজকের রাতের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবেন? হ্যাঁ, কাল সকালে আসব। বেশ, মৃদুকণ্ঠে সংক্ষিপ্ত উত্তর দেয় বিরূপাক্ষ। বুঝতে পারলাম কেবল আমি নই, বিরূপাক্ষ চিন্তা করছে। বাগীশ্বর বিদায় নিয়ে বাঁ দিকে চলে গেল। আমরা সোজাই এগোতে লাগলাম। ইতিমধ্যে যে কখন কুয়াশা নামতে শুরু করেছে টের পাইনি। দেখতে দেখতে কুয়াশা ঘন হয়ে উঠতে থাকে। আমাদের নির্দিষ্ট গৃহে যখন এসে পৌঁছালাম, চারিদিকে তখন কুয়াশায় একটা আবছা চাদরের মতো চাঁদের আলো থাকা সত্ত্বেও দৃষ্টির সামনে থেকে সব যেন মুছে দিয়েছে। দরজায় 2 বার ধাক্কা দিতে স্বরূপ এসে দরজা খুলে দিল। রাত তখন বোধ করি 12:30। সেই রাতের কথাই বলছি। আহারাদির পর আমি টানটান হয়ে শয্যায় আশ্রয় নিয়েছি, কিন্তু বিরূপাক্ষ ইজি চেয়ারটার উপর একটা চারমিনার ধরিয়ে বসে ধূমপান করছিল। ফেরা অবধি সেই সন্ধ্যারাত থেকে বিরূপাক্ষ যেন কেমন গম্ভীর হয়েছিল।
দু একবার কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু ওর দিক থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে এক প্রকার আমাকে চুপ করে যেতে হয়েছিল। শয্যায় শুয়ে থাকতে থাকতে বোধহয় এক সময় একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল আমার। হঠাৎ বিরূপক্ষের ডাকে তন্দ্রাটা ছুটে গেল। কে? আমি। চল ওঠ, একটু বেরুবো। বেরোবি? কোথায়? চল। এই শীতের রাত্রে? তাছাড়া বাইরে যা কুয়াশা নেমেছে। কুয়াশাটা একটু কেটেছে, চল। আমি আর বিরক্তি না করে অতঃপর উঠে দাঁড়াই। দুজনে নিঃশব্দে ঘর থেকে বেরুলাম। বাইরে অন্ধকার। চাপা গলায় ফিসফিস করে বললাম, স্বরূপ কোথায়? সে ঘুমাচ্ছে। তার ঘরের বাইরে থেকে শিকল তুলে দিয়েছি, চল। বাইরে বের হয়ে দেখি বিরূপক্ষের কথাই ঠিক, কুয়াশা তখন অনেকটা পাতলা হয়ে এসেছে বটে, কিন্তু একেবারে কাটেনি। রাস্তায় এসে পূবমুখ যে পথটা পাহাড়ের দিকে চলে গিয়েছে, সেই দিকে হাঁটতে শুরু করে বিরূপাক্ষ। ওই রাস্তা ধরেই আমরা ওই দিন সন্ধ্যার সময় গিয়েছিলাম। ক্রমশ একটু একটু করে কুয়াশা কেটে যাচ্ছিল, চাঁদের আলো স্পষ্ট হয়ে উঠছিল। হাঁটতে হাঁটতে দুজনে এসে একটা সরু গিরি গর্তের মধ্যে উপস্থিত হলাম। দুপাশে খাড়া উঁচু পাহাড়, মধ্যখান দিয়ে অপ্রশস্ত গিরিবর্ত। এতক্ষণ নিঃশব্দেই বিরূপাক্ষকে অনুসরণ করে এসেছি। এবার কিন্তু কথা না বলে আর পারলাম না। শুধালাম, কোথায় চলেছি আমরা? বিরূপ? ভেবেছিলাম বিরূপক্ষ আমার প্রশ্নের কোনো জবাবই দেবে না, কিন্তু বিরূপক্ষ জবাব দিল। এবার বললে, বাঁ দিকে যে সোজা পথটা উত্তরায়ের দিকে ফেলে এলাম, সেটাই বাগীশ্বরের অফিসের দিকে চলে গিয়েছে। হয়তো তুই লক্ষ্য করিসনি শিশির। তা করিনি হয়তো, কিন্তু এই গিরিবর্তের কথাটা তুই জানলি কি করে? সন্ধ্যার সময় এই পথ দিয়ে যাবার সময় লক্ষ্য করেছিলাম, বিরূপক্ষ বললে। এই কোথায় গিয়েছে জানিস নিশ্চয়? না, জানবো কি করে? এই তো এই পথে প্রথমই এলাম। হাঁটতে হাঁটতেই উভয়ের মধ্যে বাক্যালাপ চলছিল, এবং আকাশে চাঁদের আলো থাকলেও গিরিবর্তের দুপাশে উঁচু পাহাড় থাকায় পথটার সর্বত্র তেমন আলো ছিল না। বিরূপাক্ষ প্রস্তুত হয়ে এসেছিল, টর্চ ছিল তার হাতে। তারই আলোয় পথ দেখতে দেখতে চলেছিলাম আমরা সেই সংকীর্ণ গিরিবর্তের মধ্য দিয়ে। আবার আমার প্রশ্নটা করলাম। বিরূপাক্ষ বললেন, কেন আবার? দেখতে এলাম পথটা কোথায় গিয়েছে। শুধু কি তাই? তাই নয়তো কি? তাছাড়া বিরূপক্ষের কথা শেষ হয় না। হঠাৎ সেই অন্ধকার গিরিবর্তের মধ্যে একটা আলোর মৃত আভাস আমাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করে। বিরূপক্ষ সঙ্গে সঙ্গে হাতের টর্চটা নিভিয়ে দিয়েছিল এবং দাঁড়িয়ে পড়েছিল। দুজনেই তাকিয়ে থাকি অদূরে সেই আলোর দিকে কিছুক্ষণ। কারো মুখে কোনো কথা নেই। তারপর এক সময় কাঁপা কণ্ঠে বিরূপাক্ষ বলে, খুব আস্তে, পা টিপে টিপে, আয় আমার সঙ্গে, কোনো রকম শব্দ যেন না হয়। বিরূপাক্ষের কথা মতো পা টিপে টিপেই এগোই। আলোর আভাসটা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে দৃষ্টির সামনে, স্পষ্ট হতে স্পষ্টতর। একটা অন্ধ আকর্ষণে যেন সেই আলোটার দিকে এগোচ্ছিলাম আমরা। হঠাৎ সামনে বিরূপাক্ষ এগিয়ে গিয়ে পিছনের দিকে হাত দিয়ে আমাকে ইঙ্গিতে নিঃশব্দে বাধা দিল।
পাশে একটা অ্যালুমিনিয়ামের মগ এবং তার পাশে একটা বন্দুক। মৃদু ধুনির আলোয় গুহাটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল। বিরূপাক্ষ কিন্তু আর এগোয় না, তেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে থাকে। প্রায় মিনিট 5 ধরে আমরা দাঁড়িয়ে রইলাম। লোকটা যেমন হাঁটুর মধ্যে মাথা গুজে বসেছিল নিঃশব্দে, তেমনি বসে থাকে। ঘুমাচ্ছে কিনা লোকটা কি জানে। হঠাৎ এক সময় লোকটা মাথা তুলল। ম্লান ধনির আলোয় বেশ স্পষ্টই মুখটা দেখা গেল লোকটার। সারাটা মুখময়, অল্প অল্প দাড়ি, প্রশস্ত কপালের নিচে দুটো চোখ দুখণ্ড অঙ্গারের মতো ধক ধক করে জ্বলছে। খাড়ার মতো নাকটা, চেহারাটা লোকটা রোগাটে এবং ঠ্যাঙ্গা। বসে থাকলেও বুঝতে কষ্ট হয় না, বয়স 40-45 মধ্যে হবে বলে মনে হয়। ধনির পাশেই একটা লোহার শিকের মতো পড়েছিল, সেটা হাত বাড়িয়ে লোকটা তুলে নিল। ধুনিটা একটু খুঁজিয়ে দিল, কিন্তু খোঁজানো সত্ত্বেও ধুনিটা আগুনটা যেমন ছিল তেমনি রয়ে গেল। নিজে তো বুঝতেই পারছিলাম না অতঃপর কি করা যায়। বিরূপাক্ষের মতলবটাও বুঝতে পারি না। হঠাৎ ওই সময় দেখি লোকটা হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিল এবং আমরা কিছু বুঝবার আগেই চোখের পলকে বন্দুকটা আমাদের দিকে তুলে ধরে স্পষ্ট হিন্দিতে বললেন, যেই তোমরা হও, যেমন দাঁড়িয়ে আছো তেমনি দাঁড়িয়ে থাকো, নচেত দুজনকেই সাবার করবো। হ্যাঁ। বলতে বলতে চকিতেই লোকটা বন্দুক হাতেই উঠে দাঁড়ায়। বলাই বাহুল্য, ধরা পড়ে আমাদের অবস্থা যাকে বলে একেবারে ন যোজৌ ন দোস্ত। গভীর কণ্ঠে লোকটা আবার বললেন, এগিয়ে এসো, এসো, এগিয়ে এদিকে এসো। তার নির্দেশ মতো আমরা এগিয়ে যাই, একেবারে ধুনির সামনে গিয়ে দাঁড়াই। কে কে তোমরা? আমার প্রাণ পাখি যেন খাঁচা ছাড়বার উপক্রম, কিন্তু আশ্চর্য না দেখলাম বিরূপাক্ষে। সে শান্ত গলায় বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কিছু আর কথাবার্তা হতে পারে না। ওই পাথরটাই বসবো। সামনে এই গুহার মধ্যে গোটা 3-4 বড় পাথর পড়েছিল, সেইগুলো দেখি কথাটা বলল বিরূপাক্ষ। লোকটা বিরূপাক্ষর কথায় তীব্র দৃষ্টিতে একবার ওর মুখের দিকে তাকালো, তারপর বলল, বসো। বিরূপাক্ষ আর বাক্যবায় না করে নিজে একটা পাথরের উপর বসে আমাকেও একটা পাথরের উপর বসতে বলল। লোকটা কিন্তু বন্দুক হাতে তেমনি দাঁড়িয়েই থাকে। আপনিও বসতে পারেন বন্দুক রেখে, কারণ আমরা আপনার শত্রু নই। বিরূপাক্ষ মৃদু হেসে বলল, আমার বসবার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না, আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন। কি প্রশ্ন আপনার, বলুন। কে আপনারা? নাম বললেও তো আপনি আমাদের চিনবেন না। আপনাদের নাম আমি জানতে চাই না, আর জানবার কোনো প্রয়োজনও আমার নেই, কারণ আমি জানি কেন আপনারা এখানে এসেছেন। জানেন? জানি। সেই শয়তানটার হয়ে টিকটিকিগিরি করতে এসেছেন এখানে। বলা বাহুল্য, আমি কিন্তু কথাটা শুনেই চমকে উঠি। লোকটার মুখের দিকে তাকাই। লোকটা আবার বলে, কিন্তু কেবল আপনারা কেন? কেউ ওই শয়তান খুনি বাগীশ্বরকে হরতালের পেটের হাত থেকে বাঁচাতে পারবে না। বিরূপাক্ষ এবারে কথা বলে, কার হাত
থেকে বাঁচাতে পারবেন না বললেন? হরদয়াল চৌধুরীর পেটের হাত থেকে, লোকটা বললে। কিন্তু আপনি কি? আমি? হ্যাঁ, আর কেনই বা এভাবে আপনি এখানে আছেন? সব কথা আপনাকে আমি বলতে পারি, তবে একটা শর্তে। শর্তে? হ্যাঁ। কি শর্ত আপনার, বলুন? কাল সকালেই এখান থেকে আপনারা যদি চলে যাবেন প্রতিজ্ঞা করেন। এমন প্রতিজ্ঞা তো আমরা করতে পারি না। তাহলে কোনো কথাই আমি বলবো না, আপনারা চলে যেতে পারেন। তবে এও জানবেন, ওই শয়তান বাগিচাটাকে হরদয়াল চৌধুরীর আক্রোশ থেকে বাঁচাতে তো পারবেনই না, আপনাদের জীবনও বিপন্ন হবে। বেশ, হবে, তাই হবে। আমরা উঠছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো বিপক্ষ এবং আমার দিকে তাকিয়ে বলল, চল শিশির, ওঠ। আমি উঠে দাঁড়ালাম। আপনারা তাহলে ফিরে যাবেন না? লোকটা আবার প্রশ্ন করল। না। আপনাদের প্রাণ সংশয় জেনেও না? না। কিন্তু আপনারা জানেন না যে একটি খুনি হত্যাকারীকে সাহায্য করতে আপনারা এখানে এসেছেন? খুনি? হ্যাঁ, হরদয়ালের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তা আমি জানি। জানি হি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছে। শান্তকণ্ঠে বিরূপাক্ষ কথাগুলো বললেন। জানেন? জানেন আপনি সে কথা? জানি বললে কথাটা ভুল হবে, তবে আমার অনুমান তাই। কারণ ছুটন্ত ঘোড়া থেকে কেউ পড়ে গিয়ে ওইভাবে ক্ষতবিক্ষত হবার পর সেই ঘোড়াকে গুলি করে মারবার মতো ক্ষমতা তার থাকাটা অবিশ্বাস্য বই কি। ঠিক ঠিক ধরেছেন আপনি। ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। তারপর তার দেহটা ও মাথাটা এমন ভাবে ক্ষতবিক্ষত করা হয়, যার ফলে পুলিশের ধারণা হয় ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে পড়েই তার মৃত্যু হয়েছিল, সেই আঘাতে। আমারও তাই ধারণা। তবে তবে আপনি ওই শয়তানটাকে সাহায্য করছেন কেন বিরূপক্ষ বাবু? আপনি দেখছি আমার নামটাও জানেন। জানি। কি করে জানলেন? ও যখন আপনাকে খবর দিতে যায়, ছায়ার মতোই ওকে আমি অনুসরণ করেছিলাম। তাছাড়া, লোকটার মুখের কথা শেষ হলো না। সমস্ত পার্বত্য গুহাটা প্রচন্ড একটা বন্দুকের গুলির শব্দে সচকিত হয়ে উঠল। একটা তীক্ষ্ণ যন্ত্রণা কাতর আর ব্যাপারটা এত আকস্মিক আর এত অভাবিত যে কয়েক মুহূর্তের জন্য আমরা যেন হতচকিত হয়ে গিয়েছিলাম। কিন্তু পর মুহূর্তেই বিরূপাক্ষের কণ্ঠস্বরে চমকে উঠি। বাঘের মতোই এক থাবা দিয়ে বিরূপক্ষ গুহা থেকে বন্দুকটা তুলে নিয়ে এক লাফে গুহার বাইরে পড়ে চেঁচিয়ে বললে, ওকে তুই দেখ শিশির, আমি আসছি। পরে বিরূপক্ষের মুখ থেকে সেই রাতের যে কাহিনী শুনেছিলাম, সেই কাহিনীটুকুই আগে বর্ণনা করে তারপর আবার বর্তমান কাহিনীর মধ্যে ফিরে আসতে চায়। বন্দুকটা যেন ছো মেরেই এক প্রকার মাটি থেকে তুলে নিয়ে এক লাফে একেবারে বিরূপক্ষ গুহার বাইরে গিয়ে পড়ল। কুয়াশা তখন প্রায় কেটে গিয়েছে, যাদের আলোয় সবকিছু পরিষ্কার দৃষ্টিতে আসে। সংকীর্ণ গিরিপথ দিয়ে নজরে পড়ল বিরূপক্ষের মাত্র হাত 10-12 ব্যবধানে কে একজন আগে আগে ছুটে চলেছে। বিরূপক্ষ ছুটতে থাকে। ছুটতে ছুটতে দুজনে গিরিপথটা অতিক্রম করে একটা উপত্যকার মতো খোলা জায়গায় এসে পড়ে। বা পাশে ঢালু হয়ে নেমে গিয়েছে খাদ এবং তারই গা দিয়ে বলতে গেলে একেবারে একটু ডাইনে বেঁকে উঠে গিয়েছে সোজা পথটা, যে পথ গিয়ে সন্ধ্যাবেলা ওই দিন বাগিচাট তাদের নিয়ে গিয়েছিল। ওই পথে পড়ে দৌড়াতে শুরু করে লোকটা এবং কিছু দূর যাবার পরে একটা ঘোড়া দাঁড়িয়েছিল। সেই ঘোড়ার উপর লোকটা লাফিয়ে উঠে বসলো। সঙ্গে সঙ্গে সওয়ার নিয়ে ঘোড়াটা ছুটতে শুরু করে। বিরূপাক্ষ সঙ্গে সঙ্গে বন্দুক তুলে ঘোড়াটাকে লক্ষ্য করে বন্দুকের টিকার টিপে দিল। গুরুম! প্রচন্ড একটা শব্দ কঠিন পাহাড়ের গায়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল।
তারপরে ঘোড়াটা শাওয়ার নিয়ে বাঘের মুখে মিলিয়ে গেল। বিরূপাক্ষ তবু থামে না, যেমন ছুটছিল তেমনই ছুটতে লাগলো। একটু এগোতেই বাঘের ওপাশে নজরে পড়লো বিরূপাক্ষের সামনে ওই ঘোড়া শহর ছুটছে, অর্থাৎ তার হাতের বন্দুকের গুলি ওদের স্পর্শ করেনি। বিপক্ষ আবার সেই ঘোড়া শাওরকে লক্ষ্য করে বন্দুক তোলে, কিন্তু গুলি আর তার ছোড়া হলো না। তার আগেই সেই ব্যাপারটা ঘটে গেল। তরতর করে যেন হাওয়ার গতিতে নেমে এসে ঘোড়া শাওয়ারের পথের সামনে দাঁড়ালো সেই ছায়ামূর্তি। রাত্রি শেষের পাণ্ডুর চাঁদের আলোয় বিরূপাক্ষ স্পষ্ট দেখেছিল সেই ছায়ামূর্তির ধুতিতে ছাগল দাড়ি। সেই ছায়ামূর্তিকে দেখার সঙ্গে সঙ্গেই ঘোড়া শাওয়ার কোমর থেকে পিস্তল বের করে গুলি ছোড়ার শব্দ শোনা যায়। সেই শব্দ মিলিয়ে যাবার আগেই হঠাৎ যেন চোখের পলকে কোথা থেকে কি ঘটে গেল। হঠাৎ যেন শূন্যে একটা লাফ দিয়ে ডান দিককার খাদের মধ্যে সৌ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে শোনা গেল মানুষ ও কণ্ঠের তীক্ষ্ণ আর্ত একটা চিৎকার, মানুষের শেষ মৃত্যুর চিৎকার। সেটা থমকে দাঁড়িয়ে গিয়েছিল বিরূপাক্ষ, একটা মুহূর্তের যেন বিহল হয়ে গিয়েছিল। সেই দীর্ঘ ছায়ামূর্তি যেন ঝড়ের বেগে তারই দিকে এগিয়ে আসছে, এবং ব্যাপারটা সঠিক বুঝবার আগেই সেই শ্বেত বস্ত্রাবৃত ছায়ামূর্তি যেন একটা ঝোড়ো হাওয়ার মতোই বিরূপাক্ষর পাশ ঘেঁষে গুহার দিকে চলে গেল। ঠিক পাশ দিয়ে যখন ছায়ামূর্তিটা চলে যায়, একটা হিমশীতল হাওয়ার ঝাপটা যেন তার গায়ে এসে লাগে। আপনা থেকে বিরূপাক্ষের চোখটা বুঝে যায়। তখন সামনের দিকে তখন তাকালো। বিরূপাক্ষ ওদিকে ছুটে গুহা থেকে বের হয়ে যাবার পর আমি তাড়াতাড়ি আহত লোকটাকে তুলে ধরি। বুকের পা দিকে গুলি লেগেছিল, গায়ের জামাটা রক্তাক্ত হয়ে ওঠে। লোকটা জ্ঞান হারিয়ে ফেলল। সিদ্ধ হাতে লোকটার গায়ের জামা খুলে ফেললাম। প্রায় মিনিট 20 বাদে ফিরে এলো বিরূপাক্ষ। সেই অপরিচিত লোকটি তখনও অচেতন ও ক্ষতস্থান দিয়ে তখনও তার রক্ত ঝরছে। বিরূপাক্ষের মুখের দিকে তাকিয়ে কিন্তু চমকে উঠি। সমস্ত মুখখানি যেন তার ছায়ের মতো ফ্যাকাশে বিবর্ণ। কি হলো বিরু? আমার প্রশ্নের কোনো জবাব দেয় না বিরূপাক্ষ। নিঃশব্দে পায়ে পায়ে এগিয়ে এসে ভূসজ্জায় শায়িত অচেতন রক্তাক্ত লোকটার কাছে হাঁটু গেড়ে বসে থাকে, পরীক্ষা করতে থাকে। প্রাণ আছে এখনো, বলতে বলতে অক্লেশী লোকটার কাঁধের উপর তুলে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চল। আমরা নির্দিষ্ট বাসায় যখন ফিরে এলাম, রাত্রি তখন শেষ হয়ে এসেছে। আমাদের সাড়া পেয়ে স্বরূপ আমাদের সামনে এসে দাঁড়ালো। শয্যার উপর ধীরে ধীরে শুইয়ে দিয়ে লোকটাকে। বিরূপাক্ষ স্বরূপ বা দৃষ্টিতে তাকিয়েছিল শয্যায় শায়িত অচেতন সেই লোকটার মুখের দিকে। বিরূপাক্ষ স্বরূপের দিকে তাকিয়ে সুদান, একে চিনতে পারছিস স্বরূপ? এসবে স্বরূপ মাথা দুলিয়ে বলল, না। শিশির? কি? এক কাজ কর, স্বরূপকে সঙ্গে করে এক্ষুনি তুই চলে যা এখানকার ম্যানেজার দ্বিজপ্রসাদ বাবুর কাছে। তাকে সব কথা বলে যত শিগগির সম্ভব একজন ডাক্তার সঙ্গ করে এখানে চলে আসবি। না বাক্য স্বরূপ বলে যত শীঘ্র সম্ভব একজন দেখি ডাক্তার সঙ্গে করে ঘন্টাখানেক বাদে ডাক্তার চৌবেদী ও পৌর ম্যানেজার দ্বিজপ্রসাদ বাবুকে সঙ্গে নিয়ে টমটমে করে ফিরে এলাম। বাগেশ্বরের সন্ধান করেছিলাম, কিন্তু তিনি আর বাংলোতে ছিলেন না। ফিরে এসে দেখি আহত লোকটার জ্ঞান যেন ফিরে এসেছে, যন্ত্রণায় সে কাতরাচ্ছে।
হরদয়াল চৌধুরীর ছোট ভাই। ছোট ভাই? হ্যাঁ, প্রভু দয়াল। তবে যে শুনেছিলাম হরদয়ালের আর কোনো আত্মীয় স্বজনই ছিল না। তাই? কারণ আমরাও শুনেছিলাম প্রভু দয়াল বছর 10-6 আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। ওই দিনই দ্বিপ্রহরে প্রভু দয়ালের অবস্থা তখন সংকটজনক। ঘরের মধ্যে আমি ও ডাক্তার চৌবেদী বসেছিলাম। পাশে ব্যান্ডেজ বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে আছে শয্যায় প্রভু দয়াল চৌধুরী। ঘন্টা তিনেক আগে দ্বিজপ্রসাদকে সঙ্গে নিয়ে বীরপক্ষ বের হয়ে গিয়েছে, এখনো ফেরেনি। নিকটবর্তী পুলিশ স্টেশনেও জরুরি চিঠি দিয়ে দ্বিজপ্রসাদ লোক পাঠিয়ে দিয়েছে। থানার কেউ এখনো এসে পৌঁছায়নি। আমার একটু বিস্ময় লাগছিল, ভাগেশ্বরের দেখা নেই কেন এখনো? বেলা প্রায় 1:30 নাগাদ স্ট্রেচারে কম্বল ঢাকা একটা মৃতদেহ নিয়ে বিরূপাক্ষ ও দ্বিজপ্রসাদ বাবু ফিরে এল। সাড়া পেয়ে আমি ও চৌবদি বাইরে এসে স্ট্রেচারে কম্বল ঢাকা মৃতদেহটা দেখে তো অবাক। দেখে মনে হচ্ছে মৃতদেহ কার? প্রশ্ন করি আমি। বিরূপাক্ষ আমার প্রশ্নের জবাব না দিয়ে চৌবেদীকে সুদয়, ডাক্তার, প্রভু দয়াল কেমন আছে? বিশেষ ভালো না, চৌবদী বললেন। ইতিমধ্যে চিঠি পেয়ে থানা অফিসার এসে হাজির হলেন ঘোড়ায় চেপে। কি ব্যাপার দ্বিজপ্রসন্ন বাবু? থানার অফিসার পান্ডে শুধালেন। আসুন ঘরে, সব বলছি। সকলে গিয়ে পাশের ঘরে বসল, কিন্তু ভাগেশ্বর ঝাঁকে দেখছি না। তিনি কোথায়? জবাব দিল এবার বীরপক্ষ। হি ইজ ডেড। তিনি মৃত। মৃত? হ্যাঁ। কিন্তু আপনাকে আপনাকে তো আমি ঠিক চিনলাম না। বীরপক্ষ তখন সংক্ষেপে তার পরিচয় ও কেন এখানে এসেছেন সব বলল। বীরপক্ষের কথা শুনে মিস্টার পান্ডে বললেন, আই সি। কিন্তু মিস্টার ঝা মৃত বলছিলেন, তার মৃতদেহ কোথায়? ওই বারান্দায় স্ট্রেচারে কম্বলে ঢাকা রয়েছে। সে কি? হ্যাঁ, দেখবেন, চলুন। সকলে আমরা বারান্দায় এলাম এবং বিরূপাক্ষ স্ট্রেচারের উপর থেকে কম্বল সরাতে চমকে উঠলাম। ক্ষতবিক্ষত একটা মৃতদেহ, বিভৎস রক্তাক্ত। তাহলেও চিনতে পারি সেটা ভাগেশ্বর ঝাড়ি মৃতদেহ। এই অবস্থা কেমন করে হলো এর? গত রাত্রে পাহাড় থেকে নিচের খাদে ঘোড়া সমেত পড়ে গিয়ে। বিরূপাক্ষ বলেন কি? কি করে পড়ে গেলেন? সংক্ষেপে বীরপক্ষ তখন আবার গত রাত্রির ঘটনা খুলে বলল। কেবল বলল না, সেই ছায়ামূর্তির কথা। ছায়ামূর্তির কথাটা পরের দিন ট্রেনে ফেরার পথে বীরপক্ষ আমাকে বলেছিল। সকলেই আবার আমরা ঘরে ফিরে এলাম। মিস্টার পান্ডে এবার বললেন, কিন্তু আহত লোকটিকে তো ওকে তো চিনতে পারলাম না দ্বিজপ্রসাদ বাবু। সত্য নয়, ও মৃত হরদয়াল চৌধুরী। তাহলে উনি এতদিন কোথায় ছিলেন? একমাত্র ছোট কথা বললো এবারে বীরপক্ষ। প্রভু দয়াল চৌধুরী। এই প্রশ্নের জবাব এখন একমাত্র দ্বিজপ্রসাদ প্রভু দয়ালই দিতে পারে। তাহলে যে শুনেছিলাম অনেকদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্টে উনি মারা গিয়েছেন, নিহত হয়েছিল, এটা তাহলে কোনো সঠিক প্রমাণ পাওয়া গিয়েছিল কি? মিস্টার পান্ডে দ্বিজপ্রসাদের দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন। কিন্তু প্রভু দয়াল যে রেল অ্যাক্সিডেন্টে নিহত হয়েছিলেন তার কোনো সঠিক প্রমাণ পাওয়া গিয়েছিল কি? মিস্টার পান্ডে দ্বিজপ্রসাদের দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন। তাহলে ব্যাপারটা আপনাকে খুলে বলতে হয়, বললেন দ্বিজপ্রসাদ। বলুন,
বাদে আবার বিবাহ করেন সেই দ্বিতীয় স্ত্রীর সন্তান হরদয়াল ও প্রভুদয়াল। রুক্মিণী চাইতে 7 বছরের ছোট হরদয়াল এবং হরদয়াল চাইতে তার 4 বছরের ছোট প্রভুদয়াল। হরদয়াল বিশেষ লেখাপড়া করেনি, কিন্তু প্রভুদয়াল কলকাতায় থেকে পড়তো। কলকাতায় অধ্যয়ন কালেই কুসংসর্গে মিশে প্রভুদয়াল এক নম্বরের জুয়ারি হয়ে ওঠে এবং কথাটা জানতে পেরে শিবদয়াল ছেলেকে সংশোধন করবার চেষ্টা অনেক করেন, কিন্তু সফল হতে পারেননি। দিন 2 বাদে সংবাদ পাওয়া যায় ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে। সংবাদ পেয়ে হরদয়াল ও শিবদয়াল মৃতদেহ দেখতে যান। মৃতদেহ মারাত্মক ভাবে ক্ষতবিক্ষত হয়েছিল। তা সত্ত্বেও শিবদয়াল ও হরদয়াল সেটা যে প্রভুদয়ালের মৃতদেহ সে সম্পর্কে নিঃসন্দেহ হন। তারপর সেই থেকেই আমরা জেনে এসেছি প্রভুদয়ালের মৃত্যু হয়েছে। সেই কারণেই তো আজ ওকে আমি দেখে চমকে উঠেছিলাম। কিন্তু গুলিবিদ্ধ ওই আহত লোকটি যে নিঃসন্দেহে প্রভুদয়াল চৌধুরী বুঝলেন কি করে? ছোটবেলা থেকে ওদের 2 ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাছাড়া প্রভুদয়ালের কপালের ডান দিকে একটা জোড়ল ছিল এবং ডান পায়ে ও বাঁ পায়ে জোড়া করে আঙুল ছিল। সবকিছুই ওর শরীরে আছে। আপনি তাহলে নিঃসন্দেহে দ্বিজপ্রসাদ বাবু ওই লোকটি আপনাদের সেই প্রভুদয়ালই? হ্যাঁ, দ্বিজপ্রসাদ বাবু নিঃসন্দেহ হলেন বটে। প্রভুদয়াল সম্পর্কে কিন্তু প্রভুদয়ালের কাছ থেকে কোনো ইতিহাসই জানা গেল না শেষ পর্যন্ত, কারণ ওই দিনই সন্ধ্যার দিকে তার মৃত্যু হল। প্রভুদয়ালকে বাঁচানো গেল না। প্রভুদয়াল মারা যেতে আমাদের আর কিছু করবার না থাকায় আমরা কলকাতামুখী ট্রেনে উঠে বসলাম। যথাসময়ে নিজুমপুর থেকে ট্রেন ছাড়ল। ট্রেন ছাড়বার পর আমি প্রশ্ন করলাম বিরূপাক্ষকে, ব্যাপারটা কি হলো জানবার জন্য। বিরূপাক্ষ চুপচাপ কামরার জানালার কাছে বসেছিল একটা জ্বলন্ত চারমিনার হাতে। আমার প্রশ্নে ফিরে তাকিয়ে বলল, ব্যাপারটা আমিও বুঝতে পারিনি। কেন জানি না, তবে এইটুকু বুঝতে পেরেছি সম্পত্তির লোভে বাগীশ্বর হরদয়ালকে হত্যা করেছিল। কিন্তু ওই ছাগলদারি ছায়ামূর্তিটা কে? দুর্বোধ্য, মানে স্পিরিট বা তা বলে সত্যি কিছু আছে কিনা জানি না, তবে সত্যি যদি তেমন কিছু থেকে থাকে তো বলবো ওই রহস্যময় দুর্বোধ্য ছাগলদারি ছায়ামূর্তি অবঘাতে মৃত হরদয়াল চৌধুরীর পেয়ে। সত্যি বলছিস? সত্যি মিথ্যা নিয়ে কোনো প্রশ্ন তুলিস না শিশির, কারণ দুনিয়ায় আজও অনেক কিছু এমন ঘটে যায় আমাদের স্বাভাবিক সুস্থ বুদ্ধির অগোচর এবং বিচারে যার ব্যাখ্যা চলে না। হয়তো ব্যাপারটা সত্যি, কিংবা সকলেই আমাদের চোখের ভুল। চোখের ভুল মানে? বললাম তো বিচারের কথা তুলিস না, থই পাবি না। যাক, যা বলছিলাম, তুই লক্ষ্য করেছিস কিনা জানি না, হরদয়ালের শয়নঘরে হরদয়ালের একটা ইনলার্জ ফটো টাঙানো আছে। আমাদের দেখা সেই ছায়ামূর্তির চেহারাটা হুবহু সেই ফটোর মতো। সত্যি বলছিস? সত্যি? তাহলে হ্যাঁ, বুদ্ধির অগোচর হলেও ব্যাপারটা তাই। বাগীশ্বর যা। হরদয়ালের প্রেত তার পিছু নিল বটে, এবং ওই প্রেতই হয়তো প্রভুদয়াল। তার ছোট ভাইকে টেনে এনেছিল নিঝুমপুরে। বাগীশ্বর ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে শুরু হলো সংঘর্ষ। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না বীরু। কি? প্রভুদয়াল ওভাবে এসে আত্মগোপন করে না থেকে সোজাসুজি তার
প্রাপ্য সম্পত্তি দাবি করলেই পারত, হয়তো পারত। তবে এমনও তো হতে পারে তার পক্ষে সামনাসামনি এসে সম্পত্তির দাবি জানানো সম্ভবপর ছিল না। কিন্তু হ্যাঁ, এমনও তো হতে পারে ভরদয়ালকে চক্রান্ত করে হত্যা করার মধ্যে বাগেশ্বরের সঙ্গে তারও হাত ছিল। পুলিশ কি? বললাম তো সবই অনুমান। প্রভুদয়াল বেঁচে থাকলে শেষ পর্যন্ত হয়তো সব কিছুর মীমাংসা হতো এবং তার মৃত্যুতে আর তার সম্ভব হলো না। কিন্তু তোর কি মনে হয়? মনে হয় সেই রকমই কিছু। কারণ প্রভুদয়ালের মধ্যে পাপ না থাকলে তাকে ওই রকম অবকাদে মৃত্যুবরণ করতে হতো না। হয়তো তার সেই পাপেরই মূল্য শোধ করেছে ওইভাবে। কারণ প্রভুদয়ালের মধ্যে পাপ না থাকলে তাকে ওই রকম অপঘাতে মৃত্যুবরণ করতে হতো না। হয়তোবা তার সেই পাপেরই মূল্য শোধ করেছে ওইভাবে বাগেশ্বরের বন্দুকের গুলিতে অপঘাতে মরে। কিন্তু আমার চোখে ঘুম আসে না। গত কয়েকদিনের ব্যাপারটাই মনের মধ্যে আমার আনাগোনা করতে থাকে। শেষ পর্যন্ত ব্যাপারটা কি হলো? অনেকদিন পরে মেজপুরে ঘটনাটা লিখতে বসে সেই কথাটাই আজও আমার মনে হচ্ছে। আসলে ব্যাপারটা কি? সত্যি কি সেই ছাগলদাড়ি ছায়ামূর্তি মৃত ভরদয়াল চৌধুরীরই পেট? পেট বলে সত্যি কি? তাহলে কিছু আছে। ধন্যবাদ। আমি অজয় বিদায় নিচ্ছি। শুনছিলেন ভৌতিক আতঙ্ক। গড ব্লেস।